মেয়ে দেখতে আসার কথা সেদিন। টিয়াকে দেখতে আসবে প্রভাকরের বাবা। দেনা পাওনার কথাও হবে। সকালবেলাতেই গিরিজাপ্রসাদ কী যেন ফরমাশ করতে চাচ্ছিলেন বিমলাকে, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারলেন না। মেয়েটার চেহারা যেন রাতারাতি পাল্টে গেছে। মুখ শুকিয়ে শুকিয়ে বেড়াচ্ছে কদিন থেকেই। চোখের নিচে ক্লান্তি, না নিদ্রাহীনতার ছাপ। বিমলার দিকে এক নজর তাকিয়ে গিরিজাপ্রসাদ নিজেই যেন লজ্জা পেলেন। সত্যি তো, বিমলার কি দোষ? টিয়ার চেয়ে কত বড় সে, অথচ টিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, এ খবরে মন খারাপ হওয়ারই কথা। তারও তো লজ্জা, কিংবা তারই লজ্জা, অথচ অপরাধ গিরিজাপ্রসাদের। তিনি চেষ্টা করেননি, আর বিয়ে দেবার মতো এত টাকাও তার নেই। গিরিজাপ্রসাদ তাই বিমলার কাছেও লজ্জা পেলেন, যেন মেয়ের চোখে তার অক্ষমতা ধরা পড়ে গেছে। কিন্তু বিমলার মতো সকলের দৃষ্টির আড়ালে থেকে ঘরের কোণে তো লুকিয়ে থাকতে পারেন না গিরিজাপ্রসাদ। এমন একটা দায় দায়িত্বের সময় এগিয়ে না এলে চলবে কেন? গিরিন সকাল থেকেই ছুটে বেড়াচ্ছে। সকাল থেকে কেন, আগের দিন সন্ধ্যের ট্রেনে বর্ধমান থেকে বাজার করে এনেছে। পটল, ল্যাংড়া আম আর দই মিষ্টি। জেলেদের খবর দিয়ে এসেছে স্টেশন থেকে ফিরে। একা মানুষ কত দিক আর সামলাবে? তাই গিরিজাপ্রসাদ নিচেই যেচে গিয়ে এটা ওটা উপদেশ দিয়েছেন। বলেছেন, অত ভাবনার কিছু নেই, মাছ ধরানোর ব্যবস্থা আমি দেখব সকালে। আর নিভাননীকে বলেছেন, লোকজন আসবে, রান্নাবান্না বৌমা একা হয়তো পেরে উঠবে না। নিভাননী অবশ্য তার জন্য অপেক্ষা করে থাকেননি। নিজে গিয়ে কি কি রান্না হবে তার ফর্দ করে দিয়েছেন। বলেছেন, পটল এনেছে ঠাকুরপো, পটলের দোরমা করে দেব আমি, আর মাছের কালিয়া। এতখানি চওড়া পাঁচিল ছিল দুটো পরিবারের মাঝে। নিতান্ত দায়ে না পড়লে কেউ কারোর সঙ্গে কথা বলতো না, অথচ রাতারাতি যেন সব এক হয়ে গেছে। গিরিজাপ্রসাদের বড় ভালো লাগে ব্যাপারটা। মনে হয় সত্যি বুঝি সব ক্ষতচিহ্ন মুছে গেছে, সব বিভেদ ভুলে গেছেন। এত অন্তরঙ্গভাবে পরস্পরের সঙ্গে কথা বলছে, এমন আন্তরিক ব্যবহার দেখে গিরিজাপ্রসাদের মন খুশি হয়ে ওঠে। নিজের মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেননি, এই দুঃখটুকু যেন একেবারে ভুলে গেছেন। কিন্তু মাঝে মাঝে একটা আতঙ্ক বোধ করেন, যে ব্যাপারটাকে উপলক্ষ করে এতখানি মিলেমিশে যেতে পারছেন, সেটা পার হয়ে গেলে আবার পুরনো পাঁচিলটা মাথা তুলে দাঁড়াবে না তো? দেখে শুনে গিরিনের বুক থেকেও ভারী পাথরটা সরে গেছে। মন খুলে গিরিজাপ্রসাদকে দু একটা কথা বলতে বাধছে না আর। মোহনপুরে বউ রান্না করতে করতে নিভাননীকে দু একবার বলেছে, মেয়ে এখন পছন্দ হলে হয়, আবার টাকা কুড়ি কি চেয়ে বসবে কে জানে। মনের মধ্যে তার একদিকে আনন্দ আর আশা, অন্যদিকে আতঙ্ক আর অনিশ্চয়তা। নিভাননী তা দেখে সান্ত্বনা দিয়েছেন। বলেছেন, দেখে পছন্দ হবে না এ কথা বলো না, টিয়াকে দেখে কারও পছন্দ আবার না হয়। শুনে মোহনপুরের বউ খুশি হয়েছে। নিভাননীকে মনে হয়েছে আপনজন। কিন্তু সবচেয়ে খুশি হয়েছে টিয়া নিজে। অথচ ভিতরে ভিতরে অস্বস্তি আর ভয় আর লজ্জা। অন্যদিন হলে এতক্ষণ মাকে রান্নায় কত সাহায্য করত টিয়া, কিন্তু আজ নিজে থেকে কিছু করতে যেতে লজ্জা করে তার। কি জানি মা কি ভাববে। জেঠিমা কি ঠাট্টা করে বসে, তাই রান্নাঘরে খুঁটি ধরে ঠায় দাঁড়িয়ে থাকে টিয়া। আর মা কিছু ফরমাস করলে তবেই সেটুকু করে। বিমলার দিকে তাকিয়ে দেখার সময় নেই নিভাননীর। তাই টিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসিয়ে বললেন, দিদিকে বল ঢাকাই শাড়িটা বের করে রাখতে, কচি কলাপাতা রঙের উপর সাদা সাদা বুটি, বেশ মানাবে তোকে। বিমলিকে বলিস ভালো করে সাজিয়ে দিতে। বলে ঠোঁট টিপে হাসলেন মোহন ভরে বইয়ের দিকে চোখ চাওয়াচাই করে। আর টিয়া লজ্জায় আরও কুকুরে গেল। ওদিকে গিরিজাপ্রসাদ পুকুর আর বাড়ি, বাড়ি আর পুকুর করছেন। দুটো শোলা নামিয়েছে জেলেরা, কিন্তু মাছ মেলেনি এখনো। এরই ফাঁকে ঘাটে বাসন ধুতে আসার নাম করে কখন যে আনমনে দূরের রেল লাইনের দিকে তাকিয়েছে টিয়া। পাড় থেকে একটা খেপ দিয়ে জাল ঝাড়ছে একজন। পানা, শামুক, দু চারটে ছোট পোনা, একটা বোধহয় ফলুই, রূপোর মতো চিকচিক করে উঠল। পোনা দুটোকে আবার পুকুরে ছুড়ে দিল জেলেটা। বাগদিদের একটা মেয়ে কোচরে শামুকগুলো তুলছে। একপাল ছেলে মেয়ে জটলা পাকিয়েছে একধারে, মাছ ধরা দেখছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ছোট লাইনের দিকে চোখ গেছে টিয়ার, ও নিজেও বুঝতে পারেনি। কাটোয়া থেকে ট্রেনটা আসার সময় হয়েছে, ছায়া দেখে বুঝতে পারে টিয়া।
বিমলারা ঘন ঘন ঘড়ি দেখত বলে প্রথম প্রথম মার সঙ্গে খুব হাসাহাসি করত টিয়া। বেলা কত হলো জানবার জন্য আবার ঘড়ি দেখতে হয় নাকি? নিজের ছায়া দেখলেই বুঝতে পারে ও। বাবা ট্রেন ধরে এই ছায়া দেখেই, রোদের তাপ দেখেও। রেল লাইনটা ঠিক যেন বনপলাশিকে বেড় দিয়ে ঘুরে গেছে। অট্টামা বলতো ওটা পায়ের বেড়ি এই বনপলাশি। গায়ের লোকগুলোকে পায়ে বেড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যায় দূরে দূরান্তরে, দেশ ছাড়া গা ছাড়া করে মানুষগুলোকে। টিয়ার মনে হলো অট্টামার কথা সত্যি। রেণুদি চলে গেল, রাঙা বৌদি চলে গেল, ফিরু, যাকে একটা দিন না দেখে থাকতে পারতো না, তাকেও তো দেশ ছাড়া করেছে ওই রেল লাইন। টিয়াকেও হয়তো এমনি, হয়তো কেন, যেতেই হবে ওদের মতোই। নানা কথা ভাবছিল টিয়া। হঠাৎ দূরের আকাশে খানিকটা কালো ধোঁয়া বর্ষার মেঘের মতো ভেসে উঠল। কাটোয়া থেকে ট্রেনটা আসছে। এত দূর থেকেও কান পেতে একটা ক্ষীণ শব্দ শুনতে পেল টিয়া। বিমলারা শুনতে পায় না, বিশ্বাসও করে না যে টিয়া শুনতে পায়। গায়ের সবাই শুনতে পায়। বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলো ও। এসে দেখলে অট্টামা আসছে লাঠি ঠুকঠুক করে, মুখে এক মুখ হাসি। লাঠির উপর ভর দিয়ে ঠুকঠুক করে এলো অট্টামা। তারপর দূর থেকেই চিৎকার করলে, কইল মনপুরের বউ, আছিস নাকিলা? মনপুরে বউ হেসে সাড়া দিলে, কি গো অট্টামা, এই যে এখানে। ঘটক বিদায় করলো, ঘটক বিদায় কর। ফোগলা মুখের দন্তহীন মাড়ি বের করে হাসলো অট্টামা। বললে, গোড়ের মালা বিয়ে দিল, গা 16 আনা ভোজ পেল, কুকুর খেলো, ছাগল খেলো, গোড়ের মালা শুকিয়ে মলো। তা হয় না মনপুরে বউ? তাই হয়। সবাইকে ডেকে খাওয়ায়, গোড়ের মালাকে কেউ 2 ফোঁটা জল দেয় না। এখন আর অট্টামাকে মনে রইবে কেনে? মোহনপুরের বউ অট্টামার কথা শুনে হাসি মুখে ছুটে এলো। হাত ধরে তাকে নিয়ে গিয়ে দাওয়ায় বসালে পিড়ি এনে দিয়ে। তারপর কৌতুকে হেসে বললে, গোড়ের মালা কি কেউ কি ভুলতে পারে অট্টামা? সবাই বরং তাকে বুকে করে আগলে রাখে। নিবারণীও হেসে বললেন, ও হরি, অট্টামার ঘটকালি বুঝি? তা আমার মেয়েটাকেও এবার পার করে দাও। বলে হাসলেন। অট্টামা সান্ত্বনা দিলে, হবে লা হবে। বিয়ে বিয়ে করলে মন, বিয়ে হতে কতক্ষণ? দেবো, বিমলার বিয়ে আমি ঠিক করে দেব। শুনে সান্ত্বনা পান নিভাননী। আর মোহনপুরের বউ খুশি হয়ে টিয়াকে ডেকে বলে, কাল বর্ধমান থেকে যে মিষ্টি এনেছে, অট্টামাকে এনে দে। বসে বসে একটু একটু করে লেডিকেনি দুটো খায় অট্টামা। প্লেটের রসটুকু আঙুলে করে তুলে চেটে চেটে নিয়ে ঢকঢক করে 1 গ্লাস জল খায়। বলে, সারা দিন মানের ভাত খাওয়ার দফা দিলে মেরে। তারপর লাঠিটা তুলে উঠে দাঁড়ায়। বলে, যাই, আবার বিকেল হলেই পা দুটো বাতে টাটিয়ে ওঠে, ডাক্তারের কাছে যাব একবার। বলে দাওয়া থেকে নামতে যায় অট্টামা। মোহনপুরের বউ এসে ধরে নামিয়ে দেয় নিচের উঠোনে। বিড়বিড় করতে করতে লাঠি ঠুকঠুকিয়ে চলে যায় অট্টামা। আর মোহনপুরের বউ খুশির চোখে তার দিকে তাকিয়ে থাকে। অট্টামার মনের মধ্যেও একটি আনন্দের সুর গুনগুন করে। গ্রামের কারো বিয়ের কথা শুনলেই অট্টামার ঠান্ডা রক্তেও যেমন কেন নেশা লাগে। বিয়ের হইচই বাজনা, উলুর শব্দ শুনলে মনের মধ্যে একটা তীব্র সুখের ঝড় বয়ে যায় যেন। আরও সুখ বৌঝিদের কোলে প্রথম যখন কোল জুড়ে একটি শিশুর আবির্ভাব ঘটে। তেমন আনন্দ বুঝি আর কিছুতেই নেই। টিয়ার বিয়ের দিনটা কল্পনার চোখে ভাবতে ভাবতে নিজের মনে হাসি অট্টামা। সঙ্গে সঙ্গে আরও কতজনের বিয়ের রাতটার কথা উকি দিয়ে যায়। জীবনে বনপলাশির সবারই বিয়ে দেখেছে অট্টামা, নতুন সংসার গড়তে দেখেছে, ঘর ভাঙতেও দেখেছে অট্টামা। একজনকে ফেলে আরেকজন চলে গেছে জীবনের অপর পারে, কিন্তু সেসব দুঃখের স্মৃতি মুছে গেছে তার মন থেকে। বেঁচে আছে শুধু সুখের স্বপ্নগুলো। সেই সব দিনগুলোর কথা ভাবতে ভাবতেই কখন আনমনে নতুন গোড়ের পাড়ে এসে দাঁড়িয়েছিল অট্টামা, যেখান থেকে মেটে রাস্তাটা বাঁক নিয়ে পাক সরানির দিকে স্টেশন অবধি চলে গেছে। তাল গাছের সারি চলে গেছে খানিক দূর অবধি। তারপর ধু ধু মাঠ, কোথাও কোনো জনমানব নেই। শুধু একটা সাঁওতালদের ছেলে একটা তাল পেড়ে এনে তালশ্বাস বের করছে কাঁচা তালটা কাটারি দিয়ে কুপিয়ে কুপিয়ে। অট্টামা বোধহয় একবার কৌশল্যাকে খুঁজলে। এই সময়ে নতুন গোড়ের ঘাটে কাপড় কাচে সে। তাই কাউকে দেখতে না পেয়ে ডাকলে, কৌশলী, অকৌশলী। কেউ সাড়া দিল না। নিজের মনেই তাই বিড়বিড় করলে অট্টামা। পর মুহূর্তেই আঁকাবাঁকা মেয়েটির রাস্তাটার দিকে তাকিয়ে রইল। কে যেন আসছে।
হ্যাঁ, মানুষই। কিন্তু সে তখন আর মানুষ নেই। দূর থেকে বুঝতে পারেনি অট্টামা। কাছে আসতেই কেমন যেন লাগলো। লোকটা অমন হেলে দুলে হাঁটছে কেন? নাকি অট্টামার চোখের ভুল? বয়স তো হয়েছে, তাই হয়তো অমন মনে হচ্ছে। লোকটা আরো কাছে আসতে অষ্টমা জিজ্ঞেস করলে, কে রে? চিনতে নারলাম বাবা। আমি উদাস বটি গো অট্টামা। উদোস? উদোস এলি? খুশি হয়ে উঠল অট্টামা। আর কাছে উদাস এগিয়ে আসতে দুহাত আড়াআড়ি করে বুকের উপর রেখে বললে, এলাম। সঙ্গে সঙ্গে দুর্গন্ধে দূরে সরে গেল অট্টামা। আমর, সকালবেলাতেই মদ গিলেছিস? হা হা শুনতে সশব্দে হেসে উঠল উদাস। তারপর টলতে টলতে চলে গেল কোটালপাড়ার দিকে। অট্টামার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার সময় নেই ওর। একটা কিছু ফয়সালা করবার জন্যই এসেছে ও। টলতে টলতেই বাউড়িপাড়া পার হয়ে বাঁশঝোপ পার হয়ে গুপ্তদের আখের ক্ষেতের ধার দিয়ে পাঁচু কোটালের বাড়ির সামনে এসে হাজির হলো উদাস। বাউড়িপাড়া কোটালপাড়ার ছেলেগুলো হঠাৎ উল্লাসে চিৎকার করে উঠল উদাসকে দেখে। আর চিৎকার শুনে চমকে ফিরে তাকালো পদ্ম। কাঁধের ঘা শুকিয়ে গেছে পাঁচু কোটালের অনেক দিন আগেই। তবু এক একদিন ভীষণ যন্ত্রণা হয়, শিরায় টান ধরে, আর সারা গা পুড়ে যায় জ্বরে। তাই পদ্ম ডাক্তারকে ডেকে এনেছিল সেদিন। তারপর থেকে কটা দিন বাপের কাছেই থেকে গিয়েছিল সে। বাপ তার আরেকটু ভালো হয়ে উঠলেই ডাক্তারের কাছে ফিরে যাবে মনে মনে ভেবে রেখেছিল। এমন সময় হঠাৎ উদাসকে এইভাবে আসতে দেখে তার দিকে ফিরে তাকিয়ে পদ্মর মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। এ কি চেহারা হয়েছে উদাসের! উস্কো খুস্কো চুল, পাকানো দড়ির মতো চেহারা, যেন কতকাল স্নান করেনি। আর আর দূর থেকে দেখেই পদ্ম বুঝতে পারল এই ভোর সকালেই নেশা করেছে উদাস। সদ্য পুকুরে ডুব দিয়ে এসে ভিজে কাপড়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গামছাটা তার চুলে জড়িয়ে পাক দিয়ে দিয়ে চুলের জল নিংড়ে ফেলছিল পদ্ম। চিৎকার শুনে ফিরে তাকাতেই চোখাচোখি হলো। এক মুহূর্ত স্থাণুর মতো দাঁড়িয়ে রইল পদ্ম। তারপর দ্রুত পায়ে উদাসের কাছে এগিয়ে এলো। বোনাই, তুমি? উদাস হাসল। হ্যাঁ পদ্ম, হ্যাঁ, বোনাই বটি। পদ্মর মুখের চেহারা মুহূর্তে কমল হয়ে উঠল। সহানুভূতিতেই বলল, সকালবেলাতেই নেশা করেছো বোনাই? শরীরটা তোমার কেমন হয়েছে তোমার দেখো নাই? উদাস হো হো করে হাসলে পদ্মর কথায়। বলে, মদটা না খেলে শরীরটা থাকবে কেনে? বল কেনে? ড্রাইভার আদমি বটি, ডকডকিয়ে মদ যদি না খাবো তো 3 টাইম বাস চালাবো কেমন করে? বল কেনে? পদ্ম ধীরে ধীরে বললে, তবে গা ছাড়লে কেনে বলো? উদাস মাতালের মতো হেসে উঠল। হ্যাঁ, এই শালার গায়ে কি আছে? কুছ নেহি কুছ নেহি। কাটো আইচ, দেখবি লগদ টাকা আছে, বোতলের মদ আছে। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল উদাস। এক দৃষ্টে তাকিয়ে রইল পদ্মর দিকে। তার উদ্দাম যৌবনের যে শরীরটাকে একদিন কাছে পেয়েছিল উদাস, আজ তা যেন আরও উন্মত্ত হয়ে উঠেছে। নাকি তার নেশার চোখের বিভ্রম? মোহগ্রস্তের মতো পদ্মর দিকে তাকিয়ে থাকতে থাকতে উদাস হঠাৎ বলে ওঠে, তোর নেগেই ফিরে এলাম রে পদ্ম। পদ্ম কৌতুকে হাসল, যেন পাগলের প্রলাপ বকছে উদাস, এমনি তাচ্ছিল্যের ভঙ্গিতে। উদাস অতশত লক্ষ্য করল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, শহরে কাঁচা টাকা আছে, বোতলের মদ আছে, হ্যাঁ মেয়ে মানুষও আছে, কিন্তু পদ্ম লাই রে। পদ্ম আবার হাসলো ওর কথা শুনে, আর উদাসে অনুনয়ের সুরে বলল, তুই চ পদ্ম, তোকে রাজরানী করে রাখবো আমি। তোকে নিশ্চয়ই বলছি, রাজরানী করে রাখবো। শুনে খিলখিল করে হেসে উঠল পদ্ম। বললে, না খবো নাই, তার হবার লয়, হবার লয়। কেনে? কেন? কেন সে কথা বলার সাহস হলো না এই মাতাল মানুষটিকে। উদাসের চোখের দিকে তাকিয়ে, তার রুক্ষ উদ্ভ্রান্ত চেহারাটার দিকে তাকিয়ে একটা অজানা আতঙ্কে বুক দুরু দুরু করে উঠল তার। তাই ধীরে ধীরে বললে, না গো বোনাই, তা হবার লয়। আর সঙ্গে সঙ্গে যেন ক্ষেপে গেল উদাস। ভিতরে চাপা আক্রোশটা বুঝি অনেক চেষ্টায় এতক্ষণ চেপে রেখেছিল। পদ্মর প্রত্যাখ্যানে সমস্ত শরীর রাগে জ্বলে উঠল তার। এগিয়ে এসে খপ করে পদ্মর হাতটা ধরতে গেল উদাস। চিৎকার করে বললে, নিজের থেকে যাবে নাই তো জোর করে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে সজোরে একটা ধাক্কা দিল তাকে পদ্ম। মদের নেশায় টাল সামলাতে পারল না উদাস।
বাঁশপাতার বেড়ার গায়ে গিয়ে পড়ল সে। পদ্ম তখন থরথর করে ভয়ে কাঁপছে। উদাসের চোখের মধ্যে একটা নৃশংসতার ছায়া দেখতে পেয়েছে পদ্ম, তাই সাহস করে আর এগিয়ে যেতে পারল না। হঠাৎ ছুটে এসে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে খিল দিয়ে দিল। টলতে টলতে উঠে দাঁড়ালো উদাস। খানিক চেয়ে রইল পদ্মর ঘরটার দিকে, তারপর টলতে টলতেই বেরিয়ে গেল। যেতে যেতে একবার ফিরে দাঁড়িয়ে তর্জনী তুলে নিজের মনেই বিড়বিড় করে কি বলে যেন শাসালো পদ্মকে। তারপর এঁকে বেঁকে নতুন গড়ে পার হয়ে পাকা সবানের দিকে চলে গেল। একটা লোক এলো আর চলে গেল, কিন্তু গ্রামের লোক তা নিয়ে মাথা ঘামালো না। শুধু তোলপাড় করে উঠল একজনের বুকে, পদ্মর। উদাসের নৃশংস দৃষ্টিটা যখনই মনে পড়ে তখনই ভয় শিউরে ওঠে সে। কি আশ্চর্য, সেই পুরনো আকর্ষণটুকু কিভাবে যেন মুছে গেছে তার মন থেকে। নতুন করে বাধা পড়েছে সে একটা পাগল মানুষের প্রতি সমবেদনায়। অবিনাশ ডাক্তারকে দেখে এক এক সময় পাগলই মনে হয় পদ্মর। হঠাৎ চেঁচিয়ে চিৎকার করে প্রতিবাদ করে ওঠে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে। আবার তখনই একেবারে মাটির মানুষ। পদ্ম দেখে আর হাসে, আর ভাবে গ্রামে এমন একটা সত্যিকারের মানুষ আর নেই। যেদিন ডাক্তার হঠাৎ পাগলের মতো পদ্মকে কাছে ডেকে তার মাথায় খাটো শাড়ির আঁচলটা তুলে দিয়ে বলে উঠেছিল, আমি তোকে বিয়ে করব পদ্ম, সেদিন বিস্ময়ে, লজ্জায়, আনন্দে আর অস্বস্তিতে অভিভূত হয়ে গিয়েছিল ও। মনে মনে হেসেছিল, ভেবেছিল লোকটা পাগল নাকি। কিন্তু তারপর থেকেই কেমন করে একটু একটু করে ডাক্তারের উপর সব কৃতজ্ঞতা উজাড় হয়ে পড়েছে তার। কিভাবে ধীরে ধীরে উদাসকে মুছে ফেলতে চেয়েছে মন থেকে, তা পদ্ম নিজেও বুঝি জানে না। পদ্মর হঠাৎ মনে হয়েছে সারা গায়ে এমন একটা ভরসা স্থল আর নেই, এমন একটা আশ্রয় মিলবে না তার জীবনে। মনে মনে পদ্ম ঠিক করে রেখেছিল উদাসীর কথাটা শেষ অবধি প্রকাশ করে বলবে ডাক্তারকে। কিন্তু অবিনাশ ডাক্তারের বাড়ির কাছে পৌঁছেই সে কথা ভুলে গেল পদ্ম। দেখলে বাড়ির ধারের রাস্তায় বিডিও অফিসের জিপটা দাঁড়িয়ে আছে, আর প্রভাকরকে কি যেন চিৎকার করে বলছে ডাক্তার, উত্তেজিত স্বরে। উত্তেজিত হবারই কথা। দিন কয়েক আগেই প্রভাকরের বাবা তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মেয়ে দেখে গেছেন, দেনা পাওনার কথাও ঠিক করে গেছেন। সেই খবর পেয়েই ভিতরে ভিতরে রাগে ফুঁসছিলেন অবিনাশ ডাক্তার। প্রভাকর বেশ কদিন এদিক দিয়ে আসেনি, আজ হঠাৎ এসে পড়তেই রাগে ফেটে পড়লেন অবিনাশ ডাক্তার। প্রভাকরকে জিপ থেকে নামতে দেখেই ক্রাশ দুটোই ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেলেন। চিৎকার করে বললেন, শেম শেম। প্রভাকর প্রথমটা বুঝতে না পেরে সকৌতুকে হেসে বলল, হ্যাঁ, কী ব্যাপার? অবিনাশ ডাক্তারের রাগ আরও বেড়ে গেল। চিৎকার করে বলে উঠল, হাতের কাছে একটা রাইফেল থাকলে আপনাকে আজ গুলি করে মারতাম। অবিনাশ ডাক্তারের ভাবভঙ্গি দেখে প্রভাকর এবার ভয় পেয়ে গেল। উদ্ভ্রান্তভাবে তাকিয়ে বললে, কি ব্যাপার তা তো বুঝতে পারছি না। হ্যাঁ, পারবেন না, পারবার কথা নয়। 18th সেঞ্চুরির লোকদের বোঝাতে হলে চাই একখানা মেশিন গান। ছি ছি ছি, আপনার লজ্জা করলো না? প্রভাকর তখনও বুঝতে না পেরে বোকার মতো চেয়ে আছে ডাক্তারের মুখের দিকে। অবিনাশ ডাক্তার এতক্ষণ চিৎকার করে হাঁপিয়ে পড়েছিল। কাছে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে ফিরে এসে টিনের চেয়ারটায় টেনে নিয়ে বসে পড়ল। প্রভাকরও বসলো অন্য চেয়ারটায়। অনেকক্ষণ চুপ করে থেকে ডাক্তার আবার বললে, কিচ্ছু হবে না, এদেশের কিচ্ছু হবে না। উই মাস্ট স্টার্ট অ্যাফ্রেশ। একটা হাইড্রোজেন বোমা ফেলে সব ধ্বংস করে দিয়ে আবার নতুন করে স্টার্ট করতে হবে। প্রভাকর এক্ষণে হাসতে লাগলো, বললে, এ তো আপনার পুরনো থিওরি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? ডাক্তার চুপ করে রইল গম্ভীর মুখে। তারপর হঠাৎ ছিপিকোলা সোডার বোতলের মতো গমকে গমকে বলে উঠল, হাসছেন? হাসতে পারছেন আপনি? কনসেন্সে বাঁধছে না এতটুকু? ছি ছি ছি, গর্ব করে বলতাম আপনার মতো পৃথিবক্ত ছেলে এই যুগে দেখা যায় না। বাপের ওপর বিয়ের ভাব ছেড়ে দেয় এমন ছেলে আজকাল দেখা যায় না। গলায় গামছা দিয়ে মেয়ের বাপের কাছ থেকে টাকা আদায় করার জন্য? ছি ছি ছি। প্রভাকর এতক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলে ধীরে ধীরে বললে, ভুল বুঝবেন না অবিনাশবাবু, সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। মানে, হোয়াট ইউ মিন? প্রভাকর ভারী গলায় উত্তর দিলে, কিছুই জানতাম না আমি, আজ বাবার চিঠি পেয়েছি, কিন্তু। অবিনাশ ডাক্তার বললে,
টিয়ার দ্যাট টু পিসেস, চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে। না না, মানে টাকাটা না নিলে চলবে না, বিদ্রুপ করে বলে উঠল ডাক্তার। প্রভাকর ধীরে ধীরে বললে, না নিলে চলবে না, সত্যিই চলবে না। ভ্রু কুঁচকে সপ্রশ্ন দৃষ্টিতে প্রভাকরের মুখের দিকে তাকালো অবিনাশ ডাক্তার। আর প্রভাকর বললে, আমার একটি বোন আছে, বলেছি বোধহয় আপনাকে। হ্যাঁ, বাট হোয়ার ডাজ হি কাম ইন? প্রভাকর হাসলে, বিষণ্ণ হাসি, বলে, পাড়া গিয়ে মানুষ, একটা স্কুল কলেজ ছিল না যে পড়াশুনো করে চাকরি করবে, অথচ টাকার জন্য তার বিয়েও দিতে পারেনি বাবা। একটু থেমে আবার বললে, তার বিয়ের কথা ঠিক হয়েছে, এই টাকাটা না দিলে বোনের বিয়ে হবে না, বাবা লিখেছেন আজ, আর এই প্রথম জানলাম আমি ব্যাপারটা। অবিনাশ ডাক্তার চুপ করে রইল কিছুক্ষণ। প্রভাকর একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, আপনার কাছে তাই পরামর্শ চাইতে এসেছি। অবিনাশ ডাক্তার প্রথমটা কোনো উত্তরই দিলে না, যেন সমস্যার কোনো সমাধানই খুঁজে পাচ্ছে না। প্রভাকর বললে, বাবা কথা দিয়ে ফেলেছেন, কথা না রাখলে নাকি তার অসম্মান হবে, আর টাকা না নিলে বোনের বিয়ে হবে না। অবিনাশ ডাক্তারের সব উত্তেজনা যেন হঠাৎ মিলিয়ে গেল। সশব্দে হেসে উঠে বললে, বিয়ে করবেন এখানে? আমি বলেছি না ওসব আদর্শ দিয়ে একটু একটু করে কিচ্ছু মেরামত করা যাবে না, সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে ইউ মাস্ট বিগিন ফ্রম দ্য বিগিনিং। বলেই হো হো করে হেসে উঠল অবিনাশ ডাক্তার। কিন্তু প্রভাকরের মনের মেঘ তার মুখের উপর থেকে কেটে গেল না। বেশ বোঝা গেল তার মনের গভীরে এর পরেও কোনো সমস্যা আছে, অন্য কোনো সমস্যা। বিমলা, প্রজাপতির নির্বন্ধ, যার যেখানে বিয়ে ঠিক হয়ে যায় খণ্ডন করে কার সাধ্য? তবে কিনা লক্ষ্য করা না হলে বিয়ে ঠিক হয় না। তাই সরাসরি মত জানিয়ে গেলেন না বরপক্ষ। দেনা পাওনার হিসেব শুনে কন্যাপক্ষ এক কথায় রাজি হতে পারল না। দুপক্ষই সেই সিদ্ধান্ত জানাবার জন্য কিছু সময় নিল ভেতরে ভেতরে। যদিও গিরিন ও গিরিজাপ্রসাদ দুজনেই প্রভাকরের বাবাকে এমনভাবে হাত ধরে অনুনয় বিনয় করলেন যেন টাকার ব্যাপারটা কোনো বাধা নয় এই বিয়েতে। কিন্তু প্রভাকরের বাবা চলে যাওয়ার পর মুহূর্ত থেকেই চিন্তিত হয়ে পড়ল গিরিন। মনে মনে সামান্য সন্দেহ থাকলেও বরপক্ষের হাবে ভাবে ব্যবহারে গিরিন বুঝতে পেরেছে টিয়ার সঙ্গে প্রভাকরের বিয়ে দিতে বুড়োর অমত নেই এতটুকু। কিন্তু আরও কিছু আদায়ের জন্য হয়তো একটু প্যাচ কষবে, এই যা। কিছু জমি বেচবে ভেবে রেখেছিল গিরিন, কিন্তু না, সামান্য 2-1 বিঘে যদিও বিক্রি হয়, প্রয়োজন মতো জমি বেচবার উপায় নেই। কিংবা লোক কোথায়? কোটালদের, বাউড়িদের 2-5 জন যারা বাইরে গিয়ে চাকরি করছে কুলি মিস্ত্রির, বেয়ারা চাপরাশির, তারা মাঝে মাঝে কিনতে চায়, তাও 2-1 বিঘে। অবশ্য জমি বেচতে মন ওঠে না গিরিজের, ওর চেয়ে অসম্মান বুঝি আর নেই। রায়বাড়ির ইজ্জতই নয়, গিরিজাপ্রসাদ জানবেন গিরিজকে জমি বেচতে হচ্ছে, সেই লজ্জাও কম নয়। তার চেয়ে হাসকির মেশিনটা গোপের মোড়লকে দিয়ে দিই, কি বলো? স্থির উদ্দেশ্যে বললে গিরিন। মোহনপুরের বউ কোনো উত্তর দিলে না। গোপেন এর আগেও একবার বলেছিল, মেশিনের দাম আর লাইসেন্স বের করতে যা খরচ হয়েছিল তার উপর 5,000 টাকা লাভ ধরে দিতে চেয়েছিল। সেই লোকটা কিছুতেই মন থেকে তাড়াতে পারছে না গিরিন। এত বড় একটা ব্যবসা ফেঁদে শেষে লাভ হবে কি লোকসান হবে তার ঠিক নেই। অথচ ঘরে বসে যদি 5,000 টাকা বাড়তি পাওয়া যায়, টিয়ার বিয়ের খানিকটা সুরাহা হয়। খানিকটা কেন, সবটাই। এতগুলো টাকা ঘর থেকে বের করতে হবে বলে মন খারাপ হয়ে যায় গিরিনের। মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করতে হয়, সেই টাকা এমনভাবে খরচ করতে হবে বলে নিজের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। তবু না খরচ করেও তো উপায় নেই। টিয়ার মুখের দিকে তাকিয়ে অবশ্য ভালোও লাগে। ভাবে, ছেলেমেয়ের সুখের জন্যই তো টাকা। আর টিয়া যদি সুখী হয়, টিয়া যদি ভালো বিয়ে হয়, অতগুলো টাকা খরচ করা সার্থক হবে। মেয়ে দেখে যাওয়ার পর থেকে টিয়াকে লক্ষ্য করে গিরিন। হাঁটা চলায় যেন আরও সংযত হয়েছে মেয়েটা। একটা তৃপ্তির ভাব ফুটে উঠেছে তার চোখে মুখে। কারণে অকারণে আজকাল জ্যাঠামশাইদের কাছে, জেঠিমার কাছে গিয়ে বসে টিয়া, গল্প করে, এটা ওটা করে দেয়। মেয়ে দেখতে আসার দিন থেকে ওর বুকের ভেতর চাপানো এতদিনের ভারী পাথরটা সরে গেছে। শুধু নিজের বিয়ের আনন্দ নয়, তার বিয়েতে উপলক্ষ করে যে দুবাড়ির মনোমালিন্য দূর হয়ে গেছে,
তার জন্য মনে মনে খুশি হয় টিয়া। খুশি হয়ে কয়েকটা দিন কাটিয়ে দেয়। কিন্তু দিনে দিনে কি করে যেন গ্রীষ্মের ফাঁকা মাঠের মতো দু বাড়ি আবার পৃথক হয়ে পড়ল। কোনো অঘটন নয়, কোনো কলহ বিবাদ নয়, আপনা থেকেই যেন পরস্পর পরস্পর থেকে আবার দূরে সরে যাচ্ছে স্পষ্ট বুঝতে পারল টিয়া। দুপুরবেলা খাওয়ার পর থেকেই প্রতিদিনের মতো এসে বসেছিল জেঠিমার কাছে। বাতের ব্যথায় যখন পড়ে থাকতেন নিভাননি, টিয়া এসে পা টিপে দিত। কোনোদিন বা জ্যাঠামশাইয়ের পাকা চুল তুলে দিত তার মাথার কাছটিতে চুপচাপ বসে। শুধু ভালো লাগতো না বিমলা আর কমলাকে। ওরা কেমন এড়িয়ে এড়িয়ে চলতো, যেচে কথা বলতো না একটাও। কিছু জিজ্ঞেস করলে সংক্ষেপে একটা উত্তর দিয়ে সেখান থেকে সরে যেত। ভীষণ খারাপ লাগতো টিয়ার। কিন্তু জেঠিমাও যে হঠাৎ এমন বদলে যাবে ভাবতে পারেনি। টিয়া লক্ষ্য করেছে যতক্ষণ হাত পা টিপে দেয় ও, ততক্ষণে টিয়ার সঙ্গে দু একটা কথা বলেন নিভাননি। আর সেই কথার মধ্যেও যেন আন্তরিকতা নেই। তবু না এসে পারত না টিয়া। মান অপমানের কথা গায়ে মাখত না। কিন্তু সেদিন তুচ্ছ একটা কথায় টিয়াও বুঝি ঘা খেল। বিমলা যে এমনভাবে বাবাকে তাচ্ছিল্য দেখাবে ভাবেনি সে। কদিন ধরেই দুপুরে খেতে বসে বাবা আর মার মধ্যে যা কিছু আলোচনা হয়েছে শুনেছে টিয়া। প্রথম প্রথম মুখ নিচু করে শুনেছে শুধু। কখনো ডাল এনে দিয়েছে আরেক হাতা, কখনো বা কুলের আচার এনে দিয়েছে। আর এমন ভান করে বসে থেকেছে যেন বাবা মার কথাবার্তা কিছুই তার কানে যাচ্ছে না। তারপর একটু একটু করে দু এক কথায় যোগ দিয়েছে সেও। মা ঠাট্টা করেছে, টিয়া হেসেছে, কখনো বা আপত্তি জানিয়েছে ছোটোখাটো কোনো ব্যাপারে। নিজের বিয়ের সম্পর্কে কথাবার্তা শুনতেও ভালো লাগে টিয়ার। ভাবতে আশ্চর্য লাগে যা কিছু কথাবার্তা কাজকর্ম সবই চলছে তাকে ঘিরে। নিজেকে যেন অনেক বড় মনে হয় তার। এতকাল সংসারের এক প্রান্তে উপেক্ষিত হয়ে যে পড়েছিল, আজ যেন হঠাৎ সেই সকলের সামনে এসে দাঁড়িয়েছে। সেদিন দুপুরে রোদে পুড়ে ফিরে এলো গিরিন। ঝাঁঝা রোদ্দুরে এতখানি এসে মাথায় চাঁদি জ্বলছে, তাই এসেই স্নান করতে চলে গেল গামছা কাঁধে নিয়ে। টিয়া এসে রান্নাঘরের দাওয়া নিকিয়ে আসন পেতে দিল, জল এনে রাখলে গ্লাসে করে। তারপর মাকে বললে ভাত বাড়তে। গিরিন ফিরে এলো খানিক পরে। কাঠের আয়নাটা মাটিতে নামিয়ে রেখে উবু হয়ে বসে চুল আঁচড়ালো। তারপর এসে খেতে বসলো। টিয়ার মনে তখন উৎকণ্ঠা। প্রভাকরের বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল গিরিন। না জানি কি খবর নিয়ে এসেছে বাবা। চুপ করে বসে রইল টিয়া। মা এসে কাছে বসলে তবেই কথাবার্তা শুরু হবে। একটু পরেই মোহনপুরের বউ পাখা হাতে এসে বসল কাছে। গিরিন খেতে খেতে হঠাৎ বললে, হাসকিন মেশিনটা বেচে দেবো ঠিক করলাম। বেচে দেবে? মোহনপুরের বউ একটু আপত্তির সুরেই বললে, হ্যাঁ, ওসব ব্যবসা ট্যাবসা কি আমাদের পোষায় গো? এর ওপর আবার যদি ওদিকে লোকসান দিতে হয়। বলেই খানিক চুপ করে রইল গিরিন। মোহনপুরের বউ চুপ করে রইল। নিজের গায়ের গহনা খুলে যেদিন বন্ধক দিয়ে হাসকিন মেশিন কেনার টাকা জোগাড় করতে দিয়েছিল, সেদিন কতই না স্বপ্ন দেখেছিল। ভেবেছিল শেষ অবধি বুঝি দুঃখের দিন তার শেষ হলো। তা একটু আঘাত পেল মোহনপুরের বউ। গিরিন থেমে থেমে বললে, 6 মাস তো হয়ে গেল, লাভের মুখ তো দেখতে পেলাম না। তার চেয়ে। মোহনপুরের বউ তবু চুপ করে রইল। গিরিন আবার বললে, তাছাড়া তোমার গয়নাগুলো উদ্ধার হবে, টিয়ার বিয়ের টাকাও কিছু ওদিক থেকে হয়ে যাচ্ছে। ভেবে দেখলাম লাইসেন্সের জন্য গোপেন মোড়ল যখন 5,000 টাকা ধরে দিচ্ছে। টিয়া এদিকে ভেতরে ভেতরে অধৈর্য হয়ে ওঠে। হাসকিন মেশিন আর হাসকিন মেশিন, বাবা যেন কি এইসব শোনার জন্য কি বসে আছে নাকি সে? আর মা, মা কেন আসল কথাটা জিজ্ঞেস করছে না? না, জিজ্ঞেস করতে হলো না। গিরিন নিজেই বললে, গয়নার ফর্দ নিয়ে এলাম বেয়ানের কাছ থেকে, বলে হাসলে। তারপর একটু থেমে বললে, আবার মোটুক দিতে হবে বলেছে। অর্থাৎ সোনার মুকুট। টিয়া আপত্তি করলে আবার, না, মোটুক নেব না আমি। মোহনপুরে বউ সায় দিলে, বিয়ের রাতকা ছাড়া আর তো পড়বে না, তার বদলে ওপর হাতের। টিয়া আপত্তি করলে আবার, আজকাল ওপর হাতে কেউ পরে নাকি? একে একে গয়নার হিসেব হলো, কোনটায় কত ভরি সোনা, কি ডিজাইন হবে। টিয়া নিজেই বললে, গুপ্তদের নতুন বউয়ের মতো দুল নেব মা, মুক্তোর। বলে হাসল। মোহনপুরের বউ হাসল।
তোর জিনিস তুই যেমন চাইবি তেমনি তো হবে মা। তবে বেয়াই বেয়ানরা যা বলে দেবে সেগুলো তো মানতে হবে। শেষ অবধি ঠিক হলো একদিন বর্ধমানে গিয়ে বঙ্কু স্যাকরাকে সব ডিজাইন দেখিয়ে দিয়ে আসতে হবে। আর কাপড় চোপড়ও কিছু কিছু কিনে আনতে হবে। এখন থেকে না করলে শেষে তাড়াহুড়োই ঝামেলা বাড়বে, বই কমবে না। মোহনপুরের বউ খানিক চুপ করে থেকে বললে, দিদিকে বলবো একদিন বর্ধমান যেতে তোমার সঙ্গে। গিরিন হাসলে, বৌঠান শুধু গেলে তো হবে না, বিমলা যদি যায়। আজকালকার শহরে মেয়ে, ওদের পছন্দ আছে। মোহনপুরের বউ কি ভেবে বললে, হ্যাঁ তুমি বলো দিদিকে। মেয়ে দেখতে আসার দিন অনেক করেছেন নিভাননী আর গিরিজাপ্রসাদ। নিজেদের মেয়ের বেলাতেও যেমন করতেন। প্রভাকরের বাবাকে একটিবারটির জন্য বুঝতে দেননি যে দুটি পরিবারের মধ্যে কোনো অসৎ ভাব আছে, মন কষাকষি আছে। তাই বিয়ের খবর পাকা হতেই গিরিজাপ্রসাদকে গিয়ে বললে, গয়নার ফর্দ নিয়ে এলাম আজ। ফর্দটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন গিরিজাপ্রসাদ। এদিকে বিমলাকে সামনে দিয়ে চলে যেতে দেখে কাছে ডাকল গিরিন, বিমলা। বিমলা ফেমে দাঁড়িয়ে ফিরে তাকিয়েছে এমনভাবে যেন গিরিনের ডাক শুনে বিরক্ত হয়েছে সে। হেসে ফেলেছে গিরিন। বলেছে, ওভাবে গা বাঁচিয়ে চললে তো চলবে না মা, তোমার এখন অনেক কাজ। আমার? বিস্মিত হবার ভান করেছে বিমলা। গিরিন হেসে বলেছে, আর তোর নয় তো কার? বিয়ের বাজার করতে হবে, গয়না কাপড় বেনারসি এসব পছন্দ করে দেবে কে? আমরা তো সব পাড়া গিয়ে মানুষ, মুখ্যসূক্ষ্ম। কপাটের পাশে দাঁড়িয়েছিল টিয়া। সেও হেসে ফেলেছে বাবার কথা শুনে, কিন্তু পর মুহূর্তেই হাসি চুপসে গেছে তার মুখে। বিমলা বেনি তুলিয়ে ঘাড় ঝাঁকানি দিয়ে বলে উঠেছে, ওসব আমার দ্বারা হবে না। বলেই চলে গেছে সে চোখের সামনে থেকে। আর আহত অপমানিত গিরিনের মুখের দিকে তাকিয়ে দুচোখ জ্বালা করে উঠেছে টিয়ার। গিরিজাপ্রসাদ অস্বস্তি বোধ করেছেন, কিন্তু কিছু বলতে পারেননি। শুধু সান্ত্বনা দিয়েছেন, সে ভাবতে হবে না, আমি নয় যাব। গিরিন কিন্তু সান্ত্বনা পাননি। বিমলা আর কমলার হাবভাব কথাবার্তায় প্রথম থেকেই সে একটা তাচ্ছিল্য লক্ষ্য করে এসেছে, সহ্যও করেছে। কখনো কখনো ভেবেছে, অপরাধ তো ওদের নয়, গ্রাম্য একটা মানুষকে কাকা বলে সম্মান করবে কি করে ওরা। নিজের মনকে বুঝিয়েছে, কিন্তু বিমলা যে তাকে এভাবে তাচ্ছিল্য দেখাবে, এমনভাবে মুখের উপর জবাব দিয়ে যাবে, ভাবতেই পারেনি গিরিন। পাড়া গিয়ে কি আর কারো বিয়ে হচ্ছে না? শহরে মেয়েরা কাপড় গয়না পছন্দ করে দিয়ে যাচ্ছে তাদের জন্য। শুধু একই বাড়িতে মিলেমিশে থাকতে চায় না বলেই এ কথাটা মনে এসেছিল তার। গিরিন মনে মনে ভাবলে, না, বৌঠানকে বলেও কাজ নেই, নিজেই গিয়ে বিয়ের বাজার করে আনবে, হংস চাটুর্যকে সঙ্গে নিয়ে। তাই ধীরে ধীরে সেখান থেকে উঠে এলো গিরিন নিঃশব্দে। আর টিয়া এসে ছলছল চোখে মোহনপুরের বউকে বললে, বিমলাদি যদি কোনো জিনিস পছন্দ করে দেয়, সে জিনিস আমি ছুঁড়ে ফেলে দেব। মোহনপুরের বউ বিস্ময়ের চোখ কপালে তুলল। তারপর একে একে সমস্ত ঘটনাটা শুনে রাগে জ্বলে উঠল হঠাৎ। গিরিনের কাছে গিয়ে বললে, বিয়ে যদি দিতে হয় তো ওদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে ব্যবস্থা করো, ওদের কোনো সাহায্য চাই না আমি। এদিকে বাপের বাড়ির চিঠি পেয়ে প্রথমটা স্তম্ভিত হয়ে গিয়েছিল প্রভাকর। ছুটি ছটায় দু একবার দেশের বাড়িতে বাবা-মার সঙ্গে দেখা করতে গিয়েছে। খেতে বসে মা পাখা নাড়তে নাড়তে বলেছে, এবার একটি বিয়ে কর বাবা তুই। হেসেছে প্রভাকর সে কথা শুনে। তারপর বলেছে, বেশ তো, তোমরাই ব্যবস্থা করো, আমরা যেখানে ঠিক করব অমত করবি না তো শেষে। প্রভাকর হেসে বলেছে, তোমরা কি আর জেনে শুনে আমার অনিষ্ট করবে? মা খুশি হয়েছে, বাবা খুশি হয়েছে সে কথা শুনে। আর প্রভাকরও যেন একটা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে। কিন্তু ভেতরে ভেতরে যে এত ব্যাপার হয়ে গেছে কোনোদিনও কল্পনাও করেনি সে। ভাবেনি তার অজান্তে বিয়ের কথা পাকা করে ফেলবে বাবা মা। তাই চিঠিটা পেয়ে হতভম্ব হয়ে গিয়েছিল সে। কিন্তু তার চেয়েও আশ্চর্য হয়েছিল কন্যাপক্ষের নাম ঠিকানা দেখে। এমন যে হতে পারে বিশ্বাস করতেও ইচ্ছে হয়নি। বাবার ওপর যত না রাগ হয়েছে, তার যে বেশি চটেছে সে গিরিজাপ্রসাদের ওপর, গিরিনের ওপর। ভেতরে ভেতরে এত কাণ্ড হয়ে গেছে, অথচ প্রভাকরকে কি তারা একটু আভাসেও জানাতে পারতেন না? সঙ্গে সঙ্গে রাগ পড়েছে বিমলার ওপর, অভিমান। দিনে দিনে তার সব স্বপ্নটুকু গড়ে উঠেছে বিমলাকে ঘিরে। গড় বাঁধার কল্পনায় দুজনে দুজনের কাছে এসেছে, অন্তরঙ্গ হয়েছে। তারপর প্রভাকর বুঝতে পারেনি
কেন হঠাৎ বিমলা তার কাছ থেকে দূরে সরে গেছে, এড়িয়ে যেতে চেয়েছে তাকে পদে পদে। কেন তার হদিশ পায়নি প্রভাকর। আর তাই অভিমানে বিমলার বিরুদ্ধে একটা তীব্র আক্রোশে নিজেই দগ্ধ হয়েছে। টিয়া, টিয়াকে কোনোদিন বুঝি ভালো করে তাকেও দেখেনি প্রভাকর, কিংবা দেখেছে শুধু আর পাঁচজনের দিকে যে চোখে তাকায় সেই চোখে। স্মৃতির পটে ক্ষীণ ভাষা ভাষা কয়েকটা ছবি ফুটে ওঠে শুধু, আর কিছুই নয়। বিমলার উপর আক্রোশের বশেই সম্মতি জানিয়ে চিঠির উত্তর লিখে দিল প্রভাকর। আর তারপর থেকে অসহ্য একটা বেদনায় বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, কেমন একটা অর্থহীন উদ্দেশ্যহীন নিঃস্ব ভাব। মনের মধ্যে অসহ্য অন্যায়বোধের জ্বালাতেই কর্তব্যের ভান করে নিজেকে মনে মনে সমর্থন করতে চাইলে, নিজের মনকে বোঝালে অন্যায় করেনি সে, অপরাধ করেনি বিমলার প্রতি। ডাক্তারের সমর্থন পেয়ে আরও খুশি হলো। সত্যিই তো, এছাড়া কী বা করবার ছিল তার। বৃদ্ধ বাপের সম্মান তো তাকে রাখতে হবে, যখন কথা দিয়ে ফেলেছেন তিনি, যখন এত দূর এগিয়ে গেছে বিয়ের কথাবার্তা। নিজের মনকে বোঝাতে চায় প্রভাকর, ছোট বোনের জন্য এটুকু স্বার্থত্যাগ না করলে মনুষ্যত্ব থাকে কোথায়? ছোট্ট বোনটির জীবনে আর কি স্বপ্ন আছে, আর কোন ভবিষ্যৎ? এই একটাই, তার সুখের জন্য এটুকু স্বার্থত্যাগ না করে উপায়ই বা কী? বিয়ে। প্রভাকর বিয়ে না করলে তার বোনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবু হঠাৎ এক এক সময় প্রশ্ন জাগে, গিরিজাপ্রসাদ কেন বিমলার বিয়ে দিতে চাইলেন না তার সঙ্গে? গিরিজাপ্রসাদ কি তার মেয়ে শিক্ষিত আর শহুরে বলে আরও ভালো পাত্র আশা করেন? এ টাকা তো তিনিও দিতে পারতেন। এক এক সময় সন্দেহ হয়, বিমলা নিজেই হয়তো আরও অনেক কিছু আশা করে, হয়তো প্রভাকরের সঙ্গে তার জীবন জড়িয়ে ফেলতে চায় না, আর সেজন্যই ধীরে ধীরে সরে যেতে চেয়েছে সে। সরে গেছে প্রভাকরের কাছ থেকে। কয়েকটা দিন এমনিভাবে পার হয়ে গেল। সেই নির্দিষ্ট দিনটা যত ঘনিয়ে এলো, ততই একটা অসহ্য যন্ত্রণায় উন্মাদ হয়ে উঠল প্রভাকর। তারপর হঠাৎ একদিন সকালেই এসে হাজির হয়েছে সে পদ্মর কাছে। বলেছে, আমার একটা কাজ করে দেবে পদ্ম? প্রভাকরের রুক্ষ চেহারা আর চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে উৎকণ্ঠা বোধ করেছে পদ্ম। রসিকতার সুরে বলেছে, গায়ে জামাই হবে গো তুমি, তোমার একই চেহারা হয়েছে। প্রভাকর পদ্মর রসিকতায় যোগ দিতে পারেনি, শুধু থমথমে গম্ভীর মুখে বলেছে, একটা চিঠি দিয়ে আসতে পারবি? কাকে গো? রসিকতা করে গালে হাত ঠেকিয়ে হেসেছে পদ্ম। তারপর প্রভাকরের উত্তর শুনে হেসে ফেলেছে পদ্ম। বলেছে, হে মা গো, আমি ভাবলাম টিয়া দিদিকে চিঠি দেবেন বুঝি। প্রভাকর গম্ভীর হয়ে গেছেন, উত্তর দেয়নি। আর পদ্ম সত্যি সত্যি বিস্মিত হয়েছে প্রভাকরের কথা শুনে। তারপর হেসে গড়িয়ে পড়ে বলেছে, অবাক করলে গো তুমি, বিয়ার সঙ্গে দেখা নাই, শালির গলায় বালা, তাই করলে গো? মুখের সামনে মুঠো করা দুটি হাত খিলখিল হাসি চেপেছে পদ্ম। পদ্মর রসিকতা শুনে চটেছে প্রভাকর, তবু ধমক দিতে পারেনি। অনুনয়ের স্বরে বলেছে, চিঠিটা গোপনে পৌঁছে দিতে হবে বিমলার কাছে। আর প্রভাকরের মুখের দিকে বিস্ময়ের চোখে তাকিয়েছে পদ্ম। কি যেন খুঁজেছে তার চোখের দৃষ্টিতে, কি যেন সন্দেহ হয়েছে তার। তারপর প্রভাকরের চোখে চোখ রেখে চিঠিটা নিয়েছে সে। তার হাতের উপর হাত রেখে হঠাৎ বলে উঠেছে, এমন কথাটা আমায় কেন গোপন করলে গো তুমি? কেন গোপন করলে? ছি ছি ছি। বলেই তড়িৎ পায়ে মেঠো পথ ধরে আমবাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে বাঁশবনের ধার ঘেঁষে, বাঁশবনের আড়ালে ঢাকা পড়া রায়বাড়ির উদ্দেশ্যে। আর পর মুহূর্তেই ডাক্তারের গলা স্বর শুনে চমকে ফিরে তাকিয়েছে প্রভাকর। দেখতে পেয়েছে আখের ক্ষেতের মধ্যে থেকে ক্রাচে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে অবিনাশ ডাক্তার, হাতে একটা ভাঙা আখের টুকরো। আখ চিবোতে চিবোতে ক্রাচে ভর দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে এসেছে অবিনাশ ডাক্তার। আর প্রভাকরকে দেখতে পেয়ে বলে উঠেছে, এই যে শানীন লোক, কি ব্যাপার? আর ধৈর্য ধরতে পারছেন না নাকি? প্রভাকর অন্য দিনের মতো হেসে যোগ দিতে পারল না ডাক্তারের কথায়, চুপ করে রইল। আর ডাক্তার কাছে এগিয়ে এসে প্রভাকরের মুখের দিকে চোখ চোড়া এগিয়ে নিয়ে খুঁটিয়ে দেখার ভঙ্গিতে বলে উঠল, স্ট্রেঞ্জ। পরের উপকার করার স্পৃহা কি মানুষের কমে গেছে? কই না। গিরিজাপ্রসাদ নিজেকে দিয়ে বিচার করে দেখেছেন, মনে হয়েছে না, কমেনি এতটুকু। কিন্তু গ্রামের মানুষ যেন আরও স্বার্থপর হয়ে উঠেছে আগের দিনের তুলনায়। কখনো কখনো মনে হয়েছে
তা নয়, আসলে গ্রামের জীবনও যেন শহরকে অনুসরণ করে চলেছে। ভিতরে ভিতরে কিভাবে যেন গ্রামের মানুষের জীবনও শহরে মনের মতো জটিল হয়ে উঠেছে, স্বার্থপর, লোভী, অকৃতজ্ঞ। তাই কি? না, উপকারের বিনিময়ে বড় বেশি কৃতজ্ঞতা আশা করি আমরা। সারা জীবন দাসত্ব চেয়ে বসি উপকৃত মানুষের কাছ থেকে। গিরিজাপ্রসাদ নিজেও কি তাই চাননি গিরিনের কাছ থেকে? এক এক সময় নিজের স্ত্রী ছেলেমেয়েদের উপর মনে মনে চটে যান গিরিজাপ্রসাদ। ক্ষমা করতে পারেন না তাদের। সারা জীবন গ্রামের বিষয় সম্পত্তির থেকে কোনো কিছু নিতে চাননি কিছু গিরিনের কাছ থেকে। কিন্তু কেন? ধানের দর কম ছিল তখন। চাষবাস থেকে একটা সংসার চালানোই দায় ছিল। শুধু এই বোধ থেকেই কি গিরিনের হাতে সব কিছু ছেড়ে দিয়ে রেখেছিলেন? গিরিজাপ্রসাদের নিজেরই এক এক সময় সন্দেহ হয়, স্ত্রী বা ছেলেমেয়েরা যখনই এ কথাটা অভিযোগের সুরে বলে, গিরিজাপ্রসাদের বুকে কাটার মতো বেঁধে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। নিভাননী বড় ছেলের কাছে কাঁদুনি গিয়ে মাঝে মাঝে চিঠি লিখতেন। গ্রামের আবহাওয়ায় গিরিনের ব্যবহারে টিকতে পারছেন না। মেয়ে দুটির পড়াশুনো বন্ধ হয়ে গেছে, বিমলার বিয়ে এতদিনে এড়িয়ে এড়িয়ে গেছে বড় ছেলে। গিরিজাপ্রসাদ তার জন্য মনে মনে চটেছেন। তিনি কি সত্যিই বুড়ো বয়সে সকলকে নিয়ে তার ঘাড়ে বোঝা হয়ে বসতে চান? তা নয়, তবু একটু সহানুভূতি আশা করেছিলেন। গিরিনকে ক্ষমা করতে চেয়েছিলেন। নিজের ছেলেই যখন জীবনের ঋণ ভুলে যেতে চায়, তখন গিরিনকে দোষ দিয়ে কী হবে? আবার কখনো নিভাননীর অভিযোগের উত্তরে বলেছেন, ছেলে তোমার মাইনে পায়, এ বাজারে নিজেরই সংসার চালাতে পারবে না। তার উপর নিভাননী বিশ্বাস করেননি, বিশ্বাস করতে ইচ্ছে হয় না তার। গিরিজাপ্রসাদের কি পুরোপুরি বিশ্বাস হয়? মুখে যায় বলুন, ভিতরে ভিতরে বড় ছেলের বিরুদ্ধে তার অভিযোগ কম নেই, অভিযোগ আরও বেশি। বড় ছেলে রেলের চাকরিতে যথেষ্ট উন্নতি করতে পারেনি বলে, যেন উন্নতি করতে না পারা মাইনে না বাড়ার অপরাধ তারই। তাই বড় ছেলের চিঠি পেয়ে হঠাৎ খুব উৎফুল্ল হয়ে উঠলেন গিরিজাপ্রসাদ। এতদিনে উন্নতি হয়েছে তার, মাইনে বেড়েছে, আর তাই গিরিজাপ্রসাদকে তার কাছে নিয়ে কিছুদিন রাখতে চায় সে। গিরিজাপ্রসাদ চিঠিটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাবেন, তার আরও উন্নতি হলে হয়তো শেষ জীবনটা তার কাছেই থাকতে পারতেন। এই অজ পাড়া গিয়ে পড়ে থাকতে হবে না। চাকরি জীবনে স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল করতে করতে কখনো ছাত্র পড়ানোর ফাঁকে ফাঁকে এক এক সময় স্বপ্ন দেখতেন অর্থপিষ্ট শহরের জীবনের একঘেয়েমি থেকে পরিত্রাণ পেয়ে গ্রামে ফিরে আসবেন, ফিরে পাবেন সেই শৈশবের সুন্দর দিনগুলিকে। ভুল ভেঙে গেছে তার। বুঝতে পারেন বনপলাশী বদলে গেছে, বনপলাশীর মানুষ বদলে গেছে। এই গণ্ডি থেকে পরিত্রাণ পেয়ে আবার পালাতে চান। ভাবেন এই রুদ্ধ আবহাওয়া থেকে পালাতে পারলেই মুক্তি। কখনো কখনো মনে হয় শৈশবকে ফিরে পেতে চান তিনি, শৈশবের গ্রামকে নয়। কিন্তু যা চলে গেছে তা কি আর ফিরে পাওয়া যায়? বড় ছেলের চিঠিখানা আরও একবার পড়লেন গিরিজাপ্রসাদ। তার উপর মনটা খুশি হয়ে উঠল। দীর্ঘদিনের অভিযোগ মুহূর্তে মুছে গেল মন থেকে। এমনকি গিরিনকেও ক্ষমা করতে ইচ্ছে হলো। সত্যিই তো, গিরিনের কী দোষ? উপকার হয়তো করেছেন, বিষয় সম্পত্তির সবাই তাকে ছেড়ে দিয়ে, কিন্তু প্রতিদান কি চাননি? সারা জীবনের কৃতজ্ঞতা চেয়েছেন তার কাছে। শুধু তিনি নন, তার স্ত্রী, ছেলে মেয়ে সকলেই যেন গিরিন আর গিরিনের স্ত্রীকে, তাদের ছেলে মেয়েদের কেমন একটা হীন চোখে দেখছে। গিরিজাপ্রসাদ নিজেও তা টের পেয়েছেন, অথচ মুখ ফুটে কিছু বলতে পারেননি। উপকার পেয়েছে বলেই একটা পরিবারের কাছে আরেকটা পরিবার আজীবন দাসত্বের শৃঙ্খলে বাঁধা থাকবে?